প্রতিবেশী রাষ্ট্র নেপালে মাত্র কদিন আগেই এক ভয়ঙ্কর রক্তপাতের মধ্য দিয়ে সরকার বদলে একজন সাবেক র‍্যাব তারকাকে প্রধানমন্ত্রী বানিয়েছিল নেপালের জেনজিরা। কিন্তু বছর না ঘটতেই সেখানে আবার সেই জেনজিরা রাজপথে নেমেছে প্রধানমন্ত্রী বালেন্দ্রর পদত্যাগ দাবি করে। কি চায় জেনজিরা? নেপালে 10 বছরে কতবার সরকার বদল হয়েছে জানেন? একে আপনারা গণতন্ত্র বলতে পারেন, কিন্তু তাতে দেশটার সাধারণ মানুষের কপালে কি দুর্গতি ঘটেছে সেটা কি আমরা জানি? আসুন জানার চেষ্টা করা যাক। প্রথমেই হিসাবটি পরিষ্কার করা দরকার, মানে সময়ের হিসাব। 2025 সালের সেপ্টেম্বরে নেপালে জেনজি নেতৃত্বাধীন আন্দোলনের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। সেই সহিংসতায় সরকারি হিসাবে বহু মানুষ নিহত এবং 2000-এর বেশি আহত হয়েছিল। এরপর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 2026 সালের 5ই মার্চ নির্বাচনে বালেন্দ্র বালেন শাহের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং 27শে মার্চ তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। অর্থাৎ যে তরুণদের ক্ষোভ তাকে ক্ষমতার দরজায় পৌঁছে দিয়েছিল, ক্ষমতায় বসার 4 মাসের মধ্যেই তাদের একটি অংশ তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আন্দোলনের তাৎক্ষণিক অনুঘটক বা কারণ গণেশ নেপালি নামের 25 বছর বয়সী এক রাইড শেয়ারিং চালকের মৃত্যু বা আত্মহত্যা। কাঠমান্ডুর পাসপোর্ট অফিসের কাছে ট্রাফিক বিধি ভঙ্গের অভিযোগে মহানগর পুলিশের সদস্যরা তার মোটরসাইকেলের চাকায় তালা লাগিয়ে দিয়েছিল। এর কয়েক ঘন্টা পর তিনি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন এবং হাসপাতালে তিনি মারা যান। ঘটনাটি তদন্তে 5 সদস্যের কমিটি হয়েছে। কয়েকজন নগর পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। কাজেই ঘটনাটিকে নিছক ট্রাফিক জরিমানা নিয়ে একজন ব্যক্তির অস্বাভাবিক প্রতিক্রিয়া বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। পুলিশি আচরণ, অপমানবোধ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং রাষ্ট্রের প্রতি জমে থাকা ক্ষোভ এখানে এক বিন্দুতে মিলে গেছে। কিন্তু গণেশ নেপালির মৃত্যু আগুনের উৎস নয়, আগুনে ছুড়ে দেওয়া হয়েছে একটি জ্বলন্ত কাঠি। এই যে বালেন সরকার, তার বিরুদ্ধে ক্ষোভ এর আগেই তৈরি হচ্ছিল। ভূমিহীন এবং বস্তিবাসীদের উচ্ছেদ, বিশেষ করে নেপালের বা কাঠমান্ডুর কেন্দ্র দিয়ে বয়ে চলা নদীর 2 পাশে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ, বিকল্প পুনর্বাসন ছাড়াই দরিদ্র মানুষকে সরিয়ে দেওয়া, প্রতিবাদকারী এবং সাংবাদিকদের আটক, মহানগর পুলিশের এখতিয়ার এবং বল প্রয়োগ নিয়ে প্রশ্ন এবং ক্ষমতাসীনদের সংবেদনশীলতা না থাকা, এসব অভিযোগ আন্দোলনকে বিস্তৃত করেছে। যে বালেন শাহ একসময় কাঠমান্ডুর মেয়র হিসেবে পুরনো রাজনৈতিক শ্রেণীর নিষ্ক্রিয়তার বিরুদ্ধে কঠোর প্রশাসকের ভাবমূর্তি তৈরি করেছিলেন এবং তিনিও এরকম একটি আত্মহত্যাকে কেন্দ্র করে রাস্তায় নেমেছিলেন। তারপর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর সেই কঠোরতাই এখন অনেকের কাছে জবরদস্তি হিসাবে ধরা দিচ্ছে। এখানে রাজনৈতিক ব্যঙ্গটি আপনি দেখুন। 2023 সালে প্রেম আচার্য নামের এক ব্যবসায়ী আত্মাহুতি দেওয়ার পর বালেন শাহ রাষ্ট্রীয় ব্যর্থতা নিয়ে সরব হয়েছিলেন। তখন তিনি ক্ষমতার কেন্দ্রের বাইরে ছিলেন, তাই একজন নাগরিকের মৃত্যুতে রাষ্ট্রকে অভিযুক্ত করা তার পক্ষে সহজ ছিল। আজ তিনি নিজেই রাষ্ট্রের প্রধান। আস্থার প্রশাসনের সঙ্গে বিরোধের পর আরেক তরুণ আত্মাহুতি দিলে তার আগের বক্তব্যই ফিরে এসে তাকে প্রশ্ন করছে। বিরোধী অবস্থানে যে নৈতিকতা দিয়ে নেতা জনপ্রিয় হয়েছিলেন, ক্ষমতায় গিয়ে সেই নৈতিকতার পরীক্ষাতেই তারা প্রায়ই যে পরাজিত হন। বালেন শাহ তার ক্লাসিক উদাহরণ। নেপালের বর্তমান আন্দোলনকে বুঝতে হলে দেশটির দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার ইতিহাস আমাদের বুঝতে হবে। 2008 সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে 2025 সাল পর্যন্ত নেপালে 14টি সরকার গঠিত হয়েছিল, অথচ কোনো সরকারই পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করতে পারেনি। শুধু 2016 থেকে 2026 সালের মধ্যে প্রধানমন্ত্রী পদে 9 বার পরিবর্তন বা নতুন মেয়াদ শুরু হয়েছে। প্রচন্ড, শের বাহাদুর দেউবা, কেপি শর্মা ওলি বারবার ফিরে এসেছেন। এরপর এসেছেন সুশীলা কার্কি এবং সর্বশেষ এই র‍্যাব বালেন শাহ। মুখ বদলেছে, জোট বদলেছে, শপথের মঞ্চ বদলেছে, কিন্তু রাষ্ট্রের সক্ষমতা,
কর্মসংস্থান, সেবা এবং জবাবদিহিতার কাঠামো একই দুর্বলতায় আটকে থেকেছে। এই ঘন ঘন সরকার পরিবর্তনকে শুধু গণতান্ত্রিক প্রাণচাঞ্চল্য হিসেবে দেখলে তো ভুল হবে। গণতন্ত্র মানে 5 মাস পর পর একজন শাসককে নামিয়ে আরেকজনকে বসানো নয়। গণতন্ত্রের মূল্য তখনই আছে যখন প্রতিষ্ঠান টিকে থাকে, নীতি ধারাবাহিক হয় এবং নাগরিক বুঝতে পারে আগামী বছর তার চাকরি, ব্যবসা বা শিক্ষার পরিবেশ কেমন হবে। সরকার বারবার বদলালে মন্ত্রীরা নতুন করে অগ্রাধিকার নির্ধারণ করেন, আমলাতন্ত্র অপেক্ষা করে, বিনিয়োগকারীরা দ্বিধায় পড়ে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাগজে আটকে যায়। বিপ্লব তখন মানুষের জীবন বদলায় না, শুধু ক্ষমতার ঠিকানা বদলায়। বাংলাদেশও তার ক্লাসিক এক্সাম্পল। নেপালের তরুণদের হতাশার মূল জায়গা আসলে কর্মসংস্থান। দেশটি বিপুল পরিমাণে প্রবাসী আয়ের উপর নির্ভরশীল, বাংলাদেশের মতোই। বিশ্ব ব্যাংকের হিসেব, রেমিটেন্স হচ্ছে জাতীয় অর্থনীতির প্রায় 1/4 সমান। কর্মক্ষম জনগোষ্ঠীর বিদেশে যাওয়ার প্রবণতাও অস্বাভাবিকভাবে বেশি। অর্থাৎ নেপাল তার তরুণদের জন্য দেশে ভবিষ্যৎ তৈরি না করে বিদেশে শ্রমিক পাঠিয়ে অর্থনীতি চালাচ্ছে। বলেন নির্বাচনের আগে 12 লাখ কর্মসংস্থান সৃষ্টি করার ঘোষণা দিয়েছিলেন, মাথাপিছু আয় দ্বিগুণ করার ঘোষণা দিয়েছিলেন এবং স্বাস্থ্য এবং শিক্ষায় পরিবর্তনের উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রত্যাশা যত বড়, সময়সীমা তো খুব নিষ্ঠুর। তরুণরা দেখছে পুরনো নেতাদের সরিয়ে তাদের নিজেদের প্রজন্মের প্রতীককে ক্ষমতায় বসালেও চাকুরি, মর্যাদা এবং প্রশাসনিক আচরণ কিছুই বদলায়নি। দ্রুত তো দূরের কথা। তার মানে এখন প্রশ্ন উঠছে যে এই বালেন্দ্র কি পারবে? আর বালেন্দ্র যে পারবে না সেটা কে বুঝতে পারলো আগে, এবং তারা আবার তাকে ফেলে দেওয়ার জন্য জেনজিদের মাঠে নামালো। এর পেছনে কি মার্কিন ডিপ স্টেট আছে? দক্ষিণ এশিয়ায় একের পর এক তরুণ নেতৃত্বাধীন আন্দোলন, একই ধরনের ডিজিটাল প্রচারণা, প্রতীকী ঘটনার দ্রুত রাজনৈতিক বিচার সন্দেহ তৈরি করতেই পারে। যুক্তরাষ্ট্র সহ বড় শক্তিগুলো এনজিও, গণমাধ্যম, কূটনীতি, প্রশিক্ষণ এবং নাগরিক সমাজের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করে। এটি আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা। বাংলাদেশ তার আরো বড় উদাহরণ। 2024 সালে বাংলাদেশকে এভাবেই অস্থির করে একটি সন্ত্রাসী তৎপরতায় বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সিকিমে কথিত সুবোধ গ্রাফিতি বেরিয়েছে, 9 জনের গ্রেপ্তার হয়েছে। ভারত নেপাল সীমান্তে মার্কিন গোয়েন্দা সন্দেহে 2 বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং এই অর্থের বিনিময়ে আত্মাহুতির ঘটনা ঘটেছে বলে কেউ কেউ মনে করছেন। এরকম আত্মাহুতি দিয়ে তিউনিসিয়াতে সরকার পরিবর্তন হয়েছে, নেপালে তো হয়েইছে, বাংলাদেশে অবশ্যই সেরকম কিছু হয়নি। তার মানে ঘটনা তো কিছু একটা ঘটছে, এর পেছনে তো নিশ্চয়ই কোনো একটা শক্তি আছে। নেপালের তরুণরা দুর্নীতি, বেকারত্ব, বৈষম্য এবং রাজনৈতিক অচল অবস্থায় ক্ষুব্ধ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের দ্রুত সংগঠিত করছে। একজন তরুণের ভয়াবহ মৃত্যু সেই ক্ষোভকে প্রতীক দিয়েছে। বিদেশি শক্তি এই পরিস্থিতিকে ব্যবহার করতে পারে, উস্কে দিতে পারে বা কোনো পক্ষকে সমর্থন করতে পারে, কিন্তু ব্যবহারের উপযোগী বিস্ফোরক পরিস্থিতি দেশটির শাসকরাই তৈরি করেছে। ঘরের ভেতর গ্যাস জমিয়ে রেখে আমরা বাইরে ম্যাচের কাঠি খুঁজছি। তারা আসলেই ম্যাচের কাঠি জ্বালায়, কিন্তু আগুনের প্রকৃত কারণ তো দেশেই থাকে, তাই না? নেপালে যেটা হয়েছে, নেপালের ঘটনাটি বাংলাদেশের জন্য সতর্কবার্তা। কারণ বাংলাদেশেও আবার এই জেনজিদের মাঠে নামানো হয়েছে তারেক রহমানের সরকারকে ফেলে দেওয়ার জন্য। কথিত জুলাই আন্দোলনের উপর দাঁড়িয়ে যারা ভেবেছিল আন্দোলনের আবেগই তাদের অনির্দিষ্টকাল বৈধতা দেবে, তারা নেপালের দিকে তাকাতে পারে না। আসলে তরুণদের আবেগে ক্ষমতায় ওঠা যায়, কিন্তু আবেগ দিয়ে তো রাষ্ট্র চালানো যায় না। চাকরি, নিরাপত্তা, ন্যায় বিচার, অর্থনৈতিক স্থিতি, রাজনৈতিক স্বাধীনতা দিতে ব্যর্থ হলে যে জনতা একদিন স্লোগান দিয়ে ক্ষমতায় বসায়, পরদিন তারাই পদত্যাগের স্লোগান দেয়। একজন রিক্সা চালক, বাংলাদেশের ঢাকার রাস্তায় একজন রিক্সা চালক বলছেন যে তিনি 50 জন মানুষ যদি যাত্রী যদি তোলেন রাস্তায়, 45 জন বলেন আগেই ভালো ছিলাম, যে আওয়ামী লীগের আমল ভালো ছিল। আপনাদের তথাকথিত জুলাই বিপ্লবের কি অবস্থা হয়েছে বুঝতে পারছেন? যাই হোক, নেপালে ফিরি। বালেন শাহের সবচেয়ে বড় সংকট তাই বিরোধী দল নয়, তার নিজের রাজনৈতিক জন্মকাহিনী। তিনি পুরনো ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক হয়ে উঠেছিলেন। এখন তার সরকার যদি পুরনো ব্যবস্থার মতোই বল প্রয়োগ করে, দরিদ্রদের উচ্ছেদ করে, সমালোচকদের আটক করে এবং মানুষের মৃত্যুতে নীরব থাকে, তাহলে তার সানগ্লাস, র‍্যাপ সঙ্গীত কিংবা তরুণ ভাবমূর্তি কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না।
নেপালের জেনজিরা আসলে কি চায়? তারা প্রতিবার নতুন মুখ চায়, কারণ পুরনো প্রতিষ্ঠান তাদের কিছু দিতে পারছে না। কিন্তু শুধু মুখ বদলে প্রতিষ্ঠান না বদলালে কয়েক মাস পর সেই নতুন মুখও পুরনো ব্যবস্থার প্রতিনিধি হয়ে যাচ্ছে। নেপালের রাজপথে আজ সেই চক্রের পুনরাবৃত্তি হচ্ছে। যে বিপ্লব জবাবদিহিতার প্রতিষ্ঠান তৈরি করতে পারে না, সেই বিপ্লব শেষ পর্যন্ত নিজের সন্তানকেই আবার রাজপথে নামায়। সেটা বাংলাদেশ হলে বাংলাদেশ, সেটা নেপাল হলে নেপাল। আমি নেপালের কথা বললাম, বাংলাদেশ নিয়ে আপনারা ভাবুন। ভালো থাকবেন সবাই।